আমার এটা বিশ্বাস করতে অবাক লাগে যে এই ভিডিওটা যখন আপলোড করব এটা হবে আমার ২০০তম ভিডিও। না আমি ওইভাবে রেটে রাখি না আর কি। আমার বন্ধু মিন্ময় আর কি, যে প্রথম দিন থেকে আমাকে ভীষণ ভীষণ মানে ব্যাঙ্গালোরে বসে আছি আর আমি বসে আছি রুরাল আরকানসাতে, আমার হাই স্কুলের বন্ধু। ওই হঠাৎ করে একটা সার্কেল করে পাঠিয়েছে যে এই 3 more to get 200, ২০০টা। তখন ১৯৭ নট আউট নিয়ে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া ভীষণ অস্বস্তির। তা আমি ঠিক করলাম মিনময় জাস্ট সদ্য ইজিপ্ট থেকে এসেছে, শরীরটা একটু খারাপ, হয়তো বসে থাকবে। তো যারা আমাকে সাপোর্ট করছে না, স্পেশালি মিনময়, শাউট আউট মিনময়, এই ভিডিওটা বাস তোর জন্য। হ্যাঁ, যে আমি সত্যি ২০০টা ভিডিও করতে পারলাম। যখন শুরু করি জার্নি তখন তো আরকানসাস ছোট্ট গ্রামে বসে আর কি বিরক্ত হতো, বাংলায় কথা বলতে পারছি না, ২৫ বছর বয়সে এই দেশে এসেছি। ইনফ্যাক্ট রাইট নাও ৫০-এ পা দিলাম এই বছরের শুরুতে। তো সেই জায়গা থেকে ১৫ই আগস্ট একটা শুরু করব, সেটাও হয়ে উঠলো না। ১৫ই আগস্টটা পাল্টে গিয়ে মানে ১৭ই আগস্ট বা ১৮ই আগস্ট হয়ে গেছিলো ছেলের সেদিনকে পাতলা পায়খানা হয় আর কি, স্কুলে যেতে পারেনি ফ্রাইডে। আর আমি স্টে অ্যাট হোম দ্যাটস অনেক গল্প। কিন্তু তখন থেকে আমার একটা টার্গেট ছিল, সেটা হচ্ছে যে আমার যেটা হাতে আছে, যেটা আমি সবসময় বিশ্বাস করি যে ভগবান ভদ্রলোক হাত পা দিয়েছে, আমার যেটা হাতে আছে সেটা আমাকে করতে হবে, তারপরে যা থাকে কপালে। তা আমি প্যারেটো প্রিন্সিপাল ভীষণ ব্যবহার করি আর বিশ্বাসও করি আর কি। মানে আমি যদি ১০টা ভিডিও তৈরি করি তার মধ্যে অ্যাটলিস্ট দুটো ভিডিও পাতে দেওয়ার মতো হবে। পাতে দেওয়ার মতো মানে সেটা নিয়ে লোকে বড়লোক হয়ে যাবে না হয়তো, দেশের ভারতবর্ষের কোনো একটা জায়গায় কেউ আরও রিটায়ার্ড মানুষ হয়তো ভিডিওটা দেখে বলবে আরে এ তো মানে ফচকে ছেলে, হ্যাঁ আমার মতো, আমি যখন ছোটো ছিলাম আমার মতো কথা বলে কিছুক্ষণের জন্য তার সমস্যাগুলো ভুলে যাবে। আমি সেই জায়গা থেকে বলছি। লোকে ভাবেন হয়তো অনেক পয়সা করি হয়, শুনবেন গত ২৮ দিনে আমার কত পয়সা হয়েছে। আমি স্ক্রিনশটটাই দিয়ে দেবো, দেখতে পাবেন যে আমি আর কি মারছি না। $১৩.২৫। ইয়েস, $১৩.২৫। মানে আমি এটাকে বলি আমার ইউটিউব বাংলা চ্যানেলটা হচ্ছে আমার মানে ছাগল আর কি। হ্যাঁ, ছাগল যেটা, যার পেছনে আমার অনেক খরচ হয়ে যায় আর কি। হ্যাঁ, কিন্তু এই যে আড্ডাটা, হ্যাঁ, ওই $১৩.২৫। দেখুন আমি রামকৃষ্ণ নই, আমি টাকা মাটি মাটি টাকা বলছি না। এই $১৩.২৫ যদি ১১০.২৫ হয় আমি আনন্দে বগল বাজিয়ে নাচবো। কিন্তু ওইটা আমার সেই হিসাবে টার্গেট নয়, কারণ ওইটা তো আমার হাতে নেই। যদি ভগবান ভদ্রলোকের মর্জিতে থাকে, যদি আমার কপালে থাকে, ওটা হবে। কিন্তু যেটা আমার হাতে আছে, যেটা মিনময়কে বলতাম যে দেখ আমার টার্গেট হচ্ছে ২০০টা ভিডিও তৈরি করা, তার কারণ বাবার গানগুলোকে প্রিজার্ভ করা আমার বেসুরো গলায়, আর আমার মতো করে আড্ডা মারা, যারা পৃথিবীর সে প্রান্তেই আছে তারা থাক না। আর একটা আগের একটা ৪০ মিনিটের ভিডিওতে অনেক ভ্যাক 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 করে গেছি। হ্যাঁ, হয়তো ভাববেন আর কি, মানে বিশেষ করে এই যে দুজন মানুষ যাদের জন্য খানিকটা বাধ্য হয়ে আর কি স্টে অ্যাট হোম ড্যাড হয়ে গেছিলাম ২০১৮, হতে বাধ্য হয়েছিলাম পরিস্থিতির চাপে। দুজনেই অ্যাক্সিডেন্টালি হচ্ছে, একজন মরক্কোর মুসলমান আর একজন বাংলাদেশের মুসলমান, ম্যাথমেটিক্সে পিএইচডি করা। তো সেটা দেখেও ভাবতে পারেন যে আমার একটা হয়তো আমি হিন্দু, বাই বার্থ হিন্দুর ছেলে, তো উমাপ্রসাদ নাম। যদিও উমা বলে সবাই, পুরো নামের মানেটাই বদলে যায়। উমাপ্রসাদ হচ্ছে ভগবান শিব, মানে উমার স্বামী, আর উমা হচ্ছে দুর্গা। কিন্তু এই দেশে আমি হয়ে গেছি ঔমা পি ম্যালেক। তো যাই হোক, তো না আমি সেরকম কোনো গল্প নেই, মানে কি করে হবে। আমি ছোটোবেলা থেকে মানে এক তো আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে যতটা ভালোবাসি, কাজী নজরুল ইসলামই ঠিক ততটাই অন্ধভক্ত। মানে কাজী নজরুল ইসলাম কি করে একজন মুসলমান হয়ে কালী কীর্তন লিখেছেন সেটা তো আমার ছোট্ট মাথায় আজও ঢোকে না। মানে ওই জায়গা থেকে বলছি আমি, যারা ওই গল্প খোঁজার চেষ্টা করবেন বা করছেন যে মুসলমান মানেই বাজে, মুসলমান মানে হিন্দু মানেই ভালো, এরকম একদম প্লিজ দয়া করে আমাকে মানে ক্ষমা করবেন, আমি ওই দলে নাম লেখাতে চাই না। তার কারণটা হচ্ছে আমার ছোটোবেলা থেকে, মানে আমার প্রাইমারি স্কুলের বন্ধু আর কি, প্রাইমারি স্কুলে মানে কতজনের নাম বলবো, লতিফ, মুন্না, জাহাঙ্গীর, আকবর, ওরা হচ্ছে আমার প্রাইমারি স্কুলের বন্ধু। হ্যাঁ, এখনও মানে দেখা হলে চলে। তারপরে হাই স্কুলে গিয়ে সেখানে তো মানে ইমতিয়াজ আহমেদ খান, তারপরে বাসির, হ্যাঁ, মঞ্জুর, তাজু মানে তাজউদ্দিন। আর কি বলবো, আমাদের কলেজ কলেজ জুনিয়র জুলফিকার দা। ও, আর আমার দিদির বন্ধু কাজী তুহিনা, ডক্টর কাজী তুহিনা, কাল্টিভেশন থেকে অর্গানিক কেমিস্ট্রিতে পিএইচডি করেছেন। হ্যাঁ, তুহিনাদির মানে কাজী তুহিনাদির বাড়ির দিয়ে আমি হচ্ছে যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন ওর বাড়ি দিয়ে আমি ওই পাঁচিল টপকে পালাতাম। আমাকে খুব ভালো করে চেনে। পরে বাগনান কলেজ যখন আমি পড়তে যাই তখন আমার মানে সিনিয়র আর কি, মানে আমি কি করে বলবো, বা আমজাদ কাকু আমাদের বাড়িতে কাঠের মিস্ত্রি আর কি, কাজ করতেন আমজাদ কাকু, মানে নামাজ পড়তেন একদম, কাজকর্ম থামিয়ে নামাজ পড়বেন। হ্যাঁ, মানে ওর
ওদের থেকে অনেক কিছু শেখা। আর আমার দাদার বন্ধু জাহিদুলদা, জাহিদুলদা তো মানে আমাদের বাড়িতে ওই শনি রবিবার আর কি, ও বর্ধমানে বাড়ি, ও চলে আসতো বর্দার সঙ্গে, আর মানে উদ্দাম মানে জাহিদুলদা, জুলফিকার কলেজ সিনিয়র, মানে আমার ওই রকম কোনো মানে সত্যি কথা বলতে আমি খুব লাকি। ইনফ্যাক্ট ইভেন ইউনিভার্সিটি অফ কেন্টাকিতে আমার ব্যাচমেট তৌফিকা, ডক্টর তৌফিকা ইসলাম, বাংলাদেশের মেয়ে, মানে ওইটা নয় আসলে। আমার যেটা খারাপ লেগেছিল যে ডিন যখন পালিয়ে যায়, যখন কার্যনির্বাহী ডিন হিসাবে যখন এই মরক্কান ভদ্রলোক আর কি, মরক্কান ফিজিক্সের প্রফেসর কাজ নেন, তারপরে উনি ওই আহ, সাহায্য করলেন আর কি, বাংলাদেশের বাই রিলিজিয়ান মুসলিম ম্যাথমেটিক্সের প্রফেসর, তাকে ফুল প্রফেসর করে দিলেন। আর ওই ডিনের বাড়ির অ্যাড্রেস, অ্যাকচুয়াল হাউস অ্যাড্রেস দিয়ে ওরা একটা ইসলামিক অ্যাসোসিয়েশন তৈরি করেছিল যেখানে নামাজ পড়তো। খারাপ কিছু নেই, আমাদের এখানে যদি কিছু হিন্দু থাকে, আমরা যদি একসঙ্গে বসে গান বাজনা করি তাতে কী খারাপ এসে যায়? কিন্তু ওই সময়ে তুমি একই সঙ্গে ডিরেক্টর হিসাবে কাজ করছো, যে ডিন হলো পরে, আর যে ফুল প্রফেসর তাকে কমিটি চেয়ার হিসাবে ডিন করলো, আর তুমি উইকেস্ট ক্যান্ডিডেটকে বেছে নিচ্ছ, ওটা একটু গায়ে লাগে স্যার। মানে আমরা যে সময় বড় হয়েছি তখন হিন্দু আর মুসলমানের পার্থক্য কী ছিল জানেন? বলছি, শুক্রবার দিনকে দু পিরিয়ডের পরে হাই স্কুলে 1 ঘন্টার ব্রেক হতো। মুসলমান হলে তারা গিয়ে মসজিদে নামাজ পড়তো, আর হিন্দু ছেলে হলে আমাদের মতো আমরা হচ্ছে ফুটবল ম্যাচ খেলতাম। হ্যাঁ, ওই 1 ঘন্টা ফাঁকা, ওই প্রত্যেক শুক্রবার, ওটা একটা কন্টিনিউয়াস ফুটবল না, ওটা হচ্ছে ফুট টেনিস। হ্যাঁ, ফুটবল কেনার তো ক্ষমতা নেই খালি পায়ে, ওই ফুট টেনিস খেলা হতো। ওইটাই হচ্ছে আমার মতে মানে এখন হয়তো দিনকাল বদলে গেছে, আমি জানি না, মানে দেশ ছাড়া তো অনেক বছর হয়ে গেল, মানে পশ্চিমবঙ্গ ছাড়া 1999 সাল থেকে, আর ভারতবর্ষ ছাড়া 2002 আর মে মাস থেকে। তো যাই হোক, যেটা বলার, প্যারেটো প্রিন্সিপাল নিয়ে আমি সবসময় ভাবি যে আমি যদি 10টা করে যদি না ভিডিও বানাতে পারি, হ্যাঁ, এখনও যে উৎসাহটা আছে, আমি তো একটা সময় তো চলে গেছিলো, পরমপদ কমলি নিয়ে কাজটা যেমন থেমে গেছে, ওটাকে নিয়ে করতে হবে। বসের কাজ, বসের কাজটা সবাইয়ের কাছে মানে সঞ্জীব চট্টোপাধ্যায় সরসভাবে কথামৃতকে যেভাবে উপস্থাপনা করেছেন, আমি যদি একটু সামান্য সময় দিয়ে কয়েকটা মানুষের কাছে ওটা পৌঁছে দিতে পারি, হ্যাঁ, আমার মতো করে, হয়তো ভুল ভ্রান্তি হয়, ভালো করে উচ্চারণ করতে পারি না, তাহলে সেটা বিশাল ব্যাপার হবে। কিন্তু এই আমার এটা ভাবতেও মানে মানে ওটা অবাক লাগে, ভুল হোক ঠিক হোক একটু লোকে সমালোচনা করে, তখন গায়ে লাগে একটু, আমি তো খুলি পাতলা মানুষ, সহজে রেগে যাই। কিন্তু বিশ্বাস করুন, মানে যারা ভাবছেন মানে প্রচুর পয়সা কড়ি হচ্ছে বলে যা মনে আসছে বলে যাচ্ছে, ব্যাপারটা তাই না। আমি আড্ডাটা ভীষণ এনজয় করি আমার মতো করে, বেসুরে গান করি, কারো কারো মন্তব্য করেন। আর কি, আমি তো অত হিসেব করে কোনোদিন পড়াশোনা করিনি, যেমন একজন মন্তব্য করেছেন যে আমার তো গানের সরগম ফরগমগুলো ভালো মনে আছে। ওইটাই হয়েছে, এই বয়সে এসে ওই একটা সমস্যা হচ্ছে, যেগুলো মনে রাখার চেষ্টা করি সেগুলো পারি না, আর যেগুলো মনে রাখাতে চাই না সেগুলো মনে রয়ে যায়, মানে মাসল মেমোরি বলুন আর ভীমরতি, বুড়ো বয়সের ভীমরতি বলুন। একটা ছোট্ট গল্প বলছি, ক্লাস 7-এর মনে হয়, ক্লাস 7-এ মনে হয়, হ্যাঁ, তখন, এখন টাকার কি হয়েছে জানি না, ভারতবর্ষে তো শুনেছি 225টা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, আঞ্চলিক ভাষা, মানে যেটা অফিসিয়াল এক হিসাবে। তার মধ্যে আমাদের সময় যখন টাকা ছিল, টাকার নোট ছিল, তাতে ওই 15টা ভারতীয় ভাষাতে ওরা লিখতো, সব ভাষাকে তো আর স্থান দিতে পারে না। তো এই 15টা ভারতীয় ভাষা মুখস্থ করা, কী কী 15টা ভারতীয় ভাষা, সেটা একটা প্রেস্টিজ ইস্যু। আমি জানি না কী বার খেয়ে করেছিলাম, আমি এখনও বলে দিচ্ছি, গুনতে থাকুন মাসল মেমোরি থেকে: হিন্দি, বাংলা, তেলেগু, মারাঠি, লেট মি সি, হিন্দি, বাংলা, তেলেগু, মারাঠি, তামিল, উর্দু, গুজরাটি, মালয়ালম, কানাড়ি, ওড়িয়া, পাঞ্জাবি, অসমিয়া, কাশ্মীরি, সংস্কৃত, সিন্ধি। হ্যাঁ, 15টা এখনও মনে আছে। এবার এই 15টা ভাষা যেটা ভারতীয় টাকাতে লেখা থাকতো, সেটা মনে করে আমি কি উপকারটা আমার হবে? কিচ্ছু হবে না, কিন্তু ওই মনে রয়ে গেছে, আমি চাইলেও ভুলতে পারি না। সেরকম আর কি, কিছু কিছু সরগম, তারপরে ভ্যাংচাতাম, আমার কথা, একটা মানুষকে কপি করার একটা অভ্যেস আছে। ইনফ্যাক্ট 2009 আমি যখন বাড়ি যাই আর কি, তখন আমার বড়দির বেশি বয়সে একটা ছেলে হয়েছিল, ওর অন্নপ্রাশন, তখন দুটো মেয়ে ছিল, তারপরে ছেলে। বড়দির গল্প বলবো সময় পেলে। আমার বড়দি, আর আমার বড়দি হচ্ছে সবার বড়, প্রথমে বড়দি, তারপরে বড়দা, মেজদা, সেজদা, তারপরে ছোটদি, তারপরে আমি সবার শেষে 6 নম্বর। আমরা 3 বছর ছাড়া ছাড়া, আমার বাচ্চাদের মতোই 3 বছর ছাড়া ছাড়া। আমার 3টে বাচ্চাও 3 বছর ছাড়া ছাড়া, মেয়ে ছেলে মেয়ে। তো মেয়েটা টিনেজার, এক জিনিস। তো যাই হোক, তো বড়দির বাড়িতে আমি ছোটোবেলা, ওর তো বিয়ে হয়েছিল, তো আমতার ঝিকিরা বলে একটি জায়গায়, তো বড়দির বাড়িতে, বড়দি আর কৌশিক পালের জন্যই আমার পড়াশোনা যেটুকুনি হয়েছে আর কি,
পরে কয়েকদিন ভিডিও করবো, বলবো সে গল্প। বড়দিকে খুব মিস করি। আমার থেকে 15 বছরের বড়। হ্যাঁ, বড়দি বেঁচে থাকলে আমার 50, এখন বড়দি বেঁচে থাকলে হতো 65, রানিং 65 বিগিনিং। যাই হোক, 54 বছর বয়সে মারা গেলেন। বড়দি বলতো, ছোটকা তোর কাছে যাবো, একটা টিকিট কেটে দিবি কিন্তু। হ্যাঁ, তুই টিকিট কেটে দেবো, তারা রিটায়ারটা হয়ে যায়। ভগবান ভদ্রলোক এমনই, চাকরি করতো হাই স্কুলের দিদিমণি, 54 বছর বয়স। লাস্ট যখন কথা হলো, বলো ছোটকা কি ভালো হয়ে যাবো তো? তো আমি বললাম হ্যাঁ কেন ভালো হয়ে যাবেন, ডাক্তারবাবু বলছে 2-4টে কেমো পড়লে, মানে প্রথমে ডাক্তারবাবু বলেছিল 2-4টে এক্স রে পড়লে ঠিক হয়ে যাবে লাংস ক্যান্সার। কোনোদিন মানে বুঝতেই পারছেন, দিদিমণি, মেয়েদের স্কুলের দিদিমণি, বিড়ি সিগারেট তো কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, ওই কার অঙ্কোজিন যে কখন অ্যাক্টিভেট হয়ে যায় বলা খুব মুশকিল, আর কিসে অ্যাক্টিভেট হয় বলা খুব মুশকিল। মানে স্যালাড খেয়েও পেস্টিসাইড ইনসেকটিসাইডেও হয়ে যেতে পারে, কেমিস্ট্রি হিসাবে যেটা জানি আর কি। তো যাই হোক, মানে ক্যান্সার ধরা পড়লো, 8 মাসও গেল না, যেই চিকিৎসা শুরু হলো ডিটোরিয়েট করতে শুরু করলো। বলেছিল কয়েকটা এক্স রে দিলেই হয়ে যাবে, সেখান থেকে হয়ে গেলো কেমো। লাস্টবার যখন কথা হয় মনে আছে বড়দির সঙ্গে, ছোটকা কি ও ভালো হয়ে যাবো তো? হ্যাঁ হ্যাঁ, তুই ভালো হয়ে যাবি। জানি না, হিন্দুর ছেলে আমি, জন্মান্তরে খানিকটা হয়তো বিশ্বাস করতেও ইচ্ছে করে আর কি। কারণ আমার তারপরে অনেক পরে আমার ছোটো মেয়ে জন্মায়, বছর 2 পরে। আর ছোটো মেয়ে একটা মজার কোইন্সিডেন্স বলে কিছু। আমার বড়দি এ হচ্ছে, ওর গার্লস স্কুলে খুব বিখ্যাত ছিল অমূল্য বলে, মানে বিন্দুর ছেলে বলে একটি নাটকে অমূল্য বলে একদম মানে কি রোলটা করেছিল। হ্যাঁ, মেয়ে হলেও ছেলের রোলটা করেছিল, তখন তো হতো বাচ্চাদের। তো সারা স্কুল, আর পড়াশোনা খুব ভালো ছিল, ভীষণ ভালো, ভীষণ ভালো ছিল পড়াশোনায়। মানে পড়াশোনা ছাড়া কিচ্ছু করবে না, অসম্ভব কুঁড়ে, কিন্তু শুধু পড়াশোনা করবে। তো ওই বড়দিকে পুরো স্কুল অমূল্য বলে জানতো আর কি। এমনি নাম শিবানী, শিবানী মল্লিক, সেটা বিয়ের পরে হয়েছিল শিবানী ঘোষ। তো কিন্তু ওই পুরো গার্লস ওকে, বাগনান গার্লস ওকে জানতো হচ্ছে অমূল্য বলে। সমস্ত দিদিমণিরা অসম্ভব ভালোবাসতেন অমূল্যকে। তো হলো কি, গত বছর আমার মেয়ে, ছোট মেয়ে, প্রথম, মানে এখানে তো প্রচুর চলে সাদাদের স্কুল, তো স্কুলে যে ড্রামা হয় তাতে লিড রোল মেলে না, ওই একটা সাইড রোল কিছু মেলে না। আমি বলি পার্টিসিপেট কর মা, আমি বড় মেয়েকেও বলি মা পার্টিসিপেট কর, ওটাই অনেক। হ্যাঁ, ছেলেকেও তাই বলি পার্টিসিপেট করবি, ওতেই অনেক, মানে চান্স পেয়েছিস দেবি, যদি কপালে থাকে একটা চান্স পাবি তখন করবি। একটা ছোটো রোল হোক হয় যাই হোক, ঠিক আছে সে করবি, দলে হরি নামই গাইবি না হয়। তো আমার ছোটো মেয়েটা অসম্ভব ভালো মানে সুরবোধরা খুব ভালো আর কি। হ্যাঁ, যেটা হয়তো রক্তে পেয়েছি জানি না, হয়তো মানে আমার বাবার থেকে আমার হয়ে হয়তো গেছে। তো হঠাৎ করে ও অডিশন দিয়েছিল। হ্যাঁ, কোনো চান্স নেই, আমরা চাইছিলাম ওই যাতে অডিশনটা না দিই, কারণ তখন তো 7 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা একটা অডিশন দেবে স্কুল প্লেতে, এবার ও তো এই ব্যাপারগুলো বোঝে না, কীরকম 2 নম্বরই হয়, বড় লোকের অনেক ব্যাপার স্যাপার আছে, যারা বেশি চাঁদা দেয়, হয়তো দাদু ফাদু চাঁদা দেয়। কিন্তু যে ড্রামা টিচার তার উপরে একটু আস্থা আমার ছিল, তো আমি আমার ইউক্রেনিয়ান বউকে বললাম যে ওকে দিও না, মানে ফেলিওর ছোটোবেলা থেকেই জানুক না, ও চেষ্টা করুক না। তো আমি ওকে বোঝালাম যে দেখ তুই ওই লিড রোলের জন্য এটা অডিশনটা দে, আর বাকি এই রোলগুলো দিলে, মানে সাইড রোল যেগুলো পাওয়ার চান্স খুব বেশি, ওইগুলোর জন্য অডিশনটা দে, এবার যেটাতে লাগবে সেটা লেগে যাবে। ওই আমি এক মুঠো ঢিল ছুঁড়তাম ছোটোবেলায়, সেই গল্প আর কি। যে ঠিক আছে তুই আমাকে একটা ছুঁচিস, কিন্তু আমি এক মুঠো কচ ছুঁড়বো, একটা না একটা তোর গায়ে ঠিক লাগবেই। তো সেরকম আর কি। কিন্তু জানি না, মানে আমাদের বংশে বর্দি ছাড়া কোনোদিন নাটকের লিড রোল নিয়েছে, মানে জেঠু নাটক করতেন, হ্যাঁ নাটক করতেন প্রচুর, আর প্রচুর ড্রিঙ্কও করতেন। লাংস ক্যান্সারে মারা যান, প্রচুর স্মোকও করতেন। হ্যাঁ, আমাদের বাড়িতে প্রথম মরণ দেখি আর কি আমার জেঠু। তো ঠাকুরপুর ক্যান্সার সেন্টার থেকে ফিরিয়ে দিয়েছিল, তখন বাড়িতে এসে আস্তে 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 যাচ্ছে, মানে মৃত্যুর দিকে। বাবা গীতা পড়তেন গিয়ে, একটু শোনাতেন, একটু কথাবার্তা বলতেন তখন। এক অদ্ভুত অনুভূতি আর কি, মানে একটা মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে এগোচ্ছে, টাফ টাফ টু সোয়ালো। তো যাই হোক, তো জেঠুই ওই একটু নাটক ফাটক করতেন সবসময়, একদম রাজার পাট, একদম বড় পাট, খুব ভালো খুব ভালো। তারপরে জেঠু ছেলে পচা দাও, ওই রকম অনেক অনেক নষ্ট করেছে পয়সা করি, অভিনয়ের দিকে ছিল। কিন্তু তারপরে হচ্ছে ওই আমার ছোট মেয়ে গত বছরে হঠাৎ করে এই এত কম্পিটিশনের মাঝে লিড রোলটা পেয়ে গেল, একটা মিউজিক্যাল, ছোট্ট মিউজিক্যাল, বাচ্চাদের মিউজিক্যাল। তো আমার হঠাৎ করে মনে পড়ে গেল আমার বড়দির কথা। তো আমি বলি না, কারণ বলাটা উচিত নয়, মানে আমরা তো সবসময় কানেক্ট করার চেষ্টা করি জোর করে। তো জানি না, আমার জন্মান্তর বলে যদি কিছু থাকে হয়তো, হু নোস।
বর্দি এসে হাজির হয়েছে। ছোটকা আমেরিকা দেখাতে পারেনি তো, ছোটকার পরিস্থিতির চাপে পড়ে ছোটকা আর ওই মেয়েও জন্মালো, আর আমার ওই চাকরি নিয়ে ক্যাবড়াটাও শুরু হলো। আম, ফলে এই মেয়ে কোনো দিন মানে একদম পুরো আমাকে কিনে রেখেছে, আমি বউয়ের সঙ্গে কথা বলতে পারি না, আমাকে তামড়ে দেবে। চেঁচা ওকে সময় দিতে হবে আর কি, কোনো দিন ডে কেয়ারে যায়নি, কিচ্ছু যায়নি, আমি আমার কোলে পিঠে বড় হয়েছে, সব থেকে বেশি স্পয়েলড ছোটো মেয়ে। তো সেই হিসাবে আর কি, তো মেয়ে যখন ওই লিড রোলটা পেলো তখন হঠাৎ আমার মনে পড়ে গেল যে আমার বর্দি ছিল, তারপরে এই মাকে বইকে বলছিলাম, আমার বউকে বলছিলাম সেই গল্প। কিন্তু আমার এই যে একটা ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল লোক হাসাবো, স্ট্যান্ড আপ কমেডিয়ান হবো উত্তম দাসের মতো, তারপরে সেখান থেকে তার হয়ে ওঠেনি। তো মাধ্যমিকে রেজাল্ট করেছি ঠিকঠাক, তখন উচ্চ মাধ্যমিকে বেলুড়েও ক্লিয়ার করেছি, বেলুড় বিদ্যা মন্দিরে যাও, সেখান থেকে লাত খেয়ে বাগনান কলেজ, সেখানে ক্যালকাটা ইউনিভার্সিটি ভালো সামহাও রেজাল্ট করে সেখান থেকে বম্বে হয়ে এখানে চলে আসা। কিন্তু আমি কোনোদিন ভাবিনি যে আমেরিকাতে অলমোস্ট 25 বছর বয়সে আমেরিকাতে গিয়ে হাজির হব, রুরাল আমেরিকা, বাট স্টিল আমেরিকাতে গিয়ে হাজির হব, আর সারা পৃথিবীর বাঙালিদের সঙ্গে এইভাবে আড্ডা মারবো। বিশ্বাস করুন, মানে যারা বলেন আর কি, যে পয়সা করির জন্য ইউটিউব, এটা আমার পয়সা করির জন্য নয়, এটা আমার হচ্ছে মানে গোট, লিটারালি, যে হচ্ছে ডলার চিবানো গোট এটা। $13.25, $13.25 গত 28 দিনে হাজার হাজার যে ভিউ আসে তার জন্য ইউটিউব পে করে, কারণ এখানে তো কোনো অ্যাডভার্টাইজ নেই, কিছু নেই, আমি তো আড্ডা মারি, তো আমি আড্ডাটা মেরে যাব। তো এইটা হচ্ছে ওই মিনময়ের জন্যই, সিরিয়াসলি মিনময়। আর ওই 2009 দিদির গল্প বলছিলাম আর কি, দিদির বাড়ি গেছি 2009, তখন অন্নপ্রাশনে। আর দিদির বাড়ি খুব ছোটোবেলায় যেতাম, আমি হচ্ছে আমার কাছাকাছি ক্যারেক্টার হবে হচ্ছে, আমি হচ্ছে তারাপদ সিন্ড্রোম আমি বলতাম। রবীন্দ্রনাথের অতিথি গল্প যারা পড়েনি একবার পড়ে নেবেন, তারাপদ। আমার ছোটোবেলা থেকেই আছে ওই তারাপদ সিন্ড্রোম, আমার বাড়ি ভালো লাগে না, যেখানে যাবো আমি আর বাড়ি আসতে চাইতাম না, ওখানেই রয়ে যেতাম। আর দিদি তো মানে দিদিস তো আমার মানে মাই ডিয়ার আর কি, 15 বছর ছাড়া। তো দিদির বিয়ে হয়েছে, দিদির বাড়ি ঝিগড়াতে যেতাম, আর পুরো গ্রাম ছুড়ে বেড়াতাম, সবাই জানতো ও ওটা মেজ বৌদির ভাই। মানে এর বাড়িতে খাচ্ছি, তার বাড়িতে শুচ্ছি, তার বাড়ির সঙ্গে গল্প করছি, পুরো গ্রামের লোক আমাকে চিনতো। তো 2009 যখন বাড়ি ওই মানে অন্নপ্রাশনের দিনে আর কি গেছি আর কি, তো সব মানে পুরানো যারা, এ তো মানে আমি বলে একই রকম আছিস তুই, মানে কথাবার্তা বলছি, আরে তুই আমেরিকায় থাকিস। আর আমার দিদি তো ওই রকম, দিদি মানে হচ্ছে মানে মানে বাড়িয়ে বলবে আর কি, মানে দিদি যদি একবারটি বড়দি যদি একবারটি খিচুড়িও আপনি দেন, বড়দি এমনভাবে খিচুড়িটা খাবে যেন বিশ্বের সেরা শেফ এসে পার্সোনালি ওর জন্য জাস্ট একবারটি খিচুড়ি দিয়েছে, রাইট? মানে ওটা বাড়িয়ে বলবে, খারাপ উদ্দেশ্য নেই, কিন্তু ওই রকম আর কি, মানে ঢপ মারতে একটু ভালোবাসে বড়দি আর কি। কিন্তু কোনো বাজে উদ্দেশ্য নেই, জাস্ট। তো আমার মনে আছে আমার ছোটো ভাগ নিয়ে, তখন আমি আইআইটিতে বোম্বেতে পড়ি আর কি, ছোটো ভাগ নিতে এসেছি। তো তো ছোটো ভাগ্নি আমাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ ছোটো মামা তুমি ফিজিক্স নিয়ে পড়তে গেলে কেন? আমি ফিজিক্স নিয়ে পড়বো কি রে, আমি তো কেমিস্ট্রি নিয়ে পড়ি। ফিজিক্স আমি কোথায় পাবো? বাগনান কলেজ ওই তো একটাই অনার্স ছিল, কেমিস্ট্রি অনার্স, আর কেমিস্ট্রিটা নিয়েছিলাম যদি কলকারখানায় চাকরি হয়। বলবো তুমি কেমিস্ট্রি নিয়ে পড়ো, তুমি শিওর? আমি বললাম শিওর মানে, আমি অর্গানিক কেমিস্ট্রিতে মাস্টার্স করছি, আমি শিওর নই মানে কী বলছিস তুই? বলো তাহলে ওই যে মা যে বলে তুমি ফিজিক্স নিয়ে পড়ছো আইআইটিতে বোম্বেতে, এইরকম। এটা হচ্ছে আমার বড়দি। তো আমি এই বড়দির বাড়িতে যখন যেতাম মাসখানেক করে থাকতাম, মানে খেচিয়ে মেচিয়ে বাড়ি না পাঠালে ওখান থেকে আবার আসবো না, মানে পুরো গরমের ছুটি বলুন, যেখানে মানে যে বেশিরভাগ আত্মীয় তো আমাদের ডাক্তার থাকতো না, আমরা 4 ভাই 2 বোন 6 জন, অতজন মিলে গেলে সত্যি একটু খাওয়ারের সমস্যা হবে, এখন সেটা বুঝি আর কি। তখন ওই বিয়েবাড়ির নিমন্ত্রণ করলেও লিখে দিত +1, মানে বাবা যাবে তার সঙ্গে একজন করে। এবার আমার উপরে 3খানা ভাই আছে, তো আমার চান্স তো আসেই না, ফলে আমার এই ভোজগুলো জুটতো না, বিয়েবাড়ি ভোজ একটা। কিন্তু দিদির বাড়িটা হচ্ছে আমি খুব যেতাম, আর মামা বাড়িটা খুব যেতাম, মানে ওখানে কোনো রেস্ট্রিকশান নেই, মানে বড়দির বাড়ি যেতাম হচ্ছে একদম মানে মানে পুরো ছাড়া গরু যাকে বলে। সকালবেলা বেরিয়ে গেলাম, তারপরে এদিক ওদিক। তো বলছি যেটা যেটা মিনময়ের জন্য আমি চেষ্টা করব, বড়দির বাড়িতে গেছি তো আমি একটা ছোটোবেলা থেকে বদমাইশি করতাম, যেটা হচ্ছে স্কুলে পড়তে যেতাম তো, প্রাইমারি স্কুল সকালবেলা, ওই স্কুলেই আবার হাই স্কুল চলতো দিনের বেলা, মিডল স্কুল যেটা বলে আর কি, জুনিয়র 8 বছর, 5, 6, 7, 8, ফলে ওই সকালবেলা সারা বছর সকালবেলা স্কুল আমাদের। তারপরে আবার স্কুলটা 10টার সময় ছুটি হয়ে গেলে ওখান থেকে আবার 5, 6, 7 ওই ওই প্রাইমারি স্কুলের বিল্ডিংয়েই তখন ক্লাস হতো, সেকেন্ড স্কুল শুরু হতো। তো আমি করতাম কি, একটা গলা মাখি আর কি, স্কুল থেকে আসার সময় ওই জানি না মানে ওই কাঁচ ভাঙা লোহা ভাঙা ওলা তখন ছিল, এখন ওরা আছে কিনা আমি জানি না, ও লোকজন আর কি বাড়িতে যা ভাঙা জিনিসপত্র, খবরের কাগজ, পুরোনো জিনিসপত্র বিক্রি করতো। তো 2009 আমি দিদির বাড়ি গেছি ঝিগড়াতে, তো চেনা জানা হচ্ছে তো
আমার অভ্যেস ছিল ওই দিদি বাড়িতে গিয়ে ওই আর কি পাড়াতে বাচ্চাদের সঙ্গে ঘুরতে ঘুরতে সে গল্প কোনোদিন করবো, তো ওই একটা আমাদের টিম ছিল, হ্যাঁ সব ঘুরতাম, তার আমি বদমাইশিটা করতাম, সেইটা আজকে আবার রিপিট করার চেষ্টা করছি, জানি না কতটা পারবো। হুম, স্কুল থেকে ফেরার সময় এটা এটা মিনময়ের জন্য। এই কাঁচ ভাঙা লোহা ভাঙা টিন ভাঙা পুরনো ব্যাটারি বিক্রি করবে। এই কাঁচ ভাঙা লোহা ভাঙা টিন ভাঙা পুরনো ব্যাটারি বিক্রি করবে। আমি এটা বলতাম, লোকজন যাদের বাড়িতে আছে দরজাটা খুলবে, মল্লিকদের ছোট ছেলেটা বুঝি। তো সেইটা আমি 2009 যখন গেছি, তা আমাকে ওই মানে যখন আর কি স্বরূপ মানে সজল ওর ছোট ভাই মানে সালা আর কি, আমার জামাইবাবুর ছোট ভাই, তো বলছে ওই রকম মানে মানে তুই একই রকম আছিস, তা আমি ওই কাঁচ ভাঙা লোহা ভাঙা টিন ভাঙা পুরোনো ব্যাটারি বিক্রি করবো একবার যখন বললাম, বললে থেকে বললামই না। মানে তখন কত 32 বছর বয়স, হ্যাঁ 2009 মানে তো আমি 32 ইয়ার্স ওল্ড। আহ, গেটিং ওল্ডার, এখন 50-এ পড়ে গেছি, হ্যাঁ। তো এইটা এই যে এইটা হচ্ছে মিনময়ের জন্য, মিনময় এই পারফরমেন্সটা তোর জন্য, কারণ ও তো ইজিপ্ট থেকে ঘুরে এলো, ইনফ্যাক্ট ইজিপ্ট থেকে জাস্ট ঘুরে এলো। ও তো আমার তো ঘোরা হবে না, পিরামিডের সামনে তোলা ছবি আমাকে দেখালো। আগের বছরে মানে জাপান গেছিলো বাবা, তার আগের বছরে জাপানের ছবি দেখালো, তো ঝাড়া হাত পা পাবলিক প্রচুর ঘোরে মিনময়। মানে মিনময়ের গল্প হয়তো ওর পারমিশন নিয়ে করতে হবে, হ্যাঁ। ব্যাঙ্গালোরে আছে, বাট মিনময় এটা তোর জন্য। কাঁচ ভাঙা লোহা ভাঙা টিন ভাঙা পুরোনো ব্যাটারি বিক্রি করার থাকলে আমি চলে যাব আবার। তো ওই এত গল্পের মাঝে ওটা বলছি, মানে এটা জাস্ট আমার এটা বিশ্বাস হচ্ছে না যে 200তম ভিডিও যদি প্যারেটো প্রিন্সিপাল মেনে চলি, হয়তো 40টা পাতে দেওয়ার মতো নিশ্চয়ই হবে, 40টা নিশ্চয়ই, হ্যাঁ কারো না কারো হয়তো ভালো লাগবে, মানে ওই 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 জায়গা থেকেই। আর মনে হচ্ছে কি বলো, ওই পরমপদ কমলে নিয়ে কাজটা আমার নিজের করার ইচ্ছে আছে, হ্যাঁ, যাতে তাতে আরও বেশি মানুষের কাছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের চোখে দেখা রামকৃষ্ণকে পৌঁছে দেওয়া যায়। রামকৃষ্ণ কথামিতা তো ভীষণ বোরিং, মানে ঠাকুর উত্তরাশ্র হইয়া বসিলেন দক্ষিণাশ্র হইয়া হাঁচিলেন, ওগুলো তো মানে মানুষের ঘুম পেয়ে যাবে, আর ঠিকও নয়। হ্যাঁ, কারণ ফিলোসফিটা বলার দরকার আছে, যেটা আমি সাম্প্রদায়িক কথা এখন চলছে তার মাঝে বলার দরকার আছে। দেখো আমাদের সময় নজরুল ইসলাম ছিলেন, হ্যাঁ নজরুল ইসলামের মানে আমাদের আগে আমরা বড় হয়েছি নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর পাশাপাশি রেখে, হ্যাঁ একই বৃন্তে দুটি কুসুম। আর এই নজরুল ইসলাম পরে যখন আর কি আমি তখন শ্যামা সঙ্গীত, হ্যাঁ, বাবা গাইতেন শ্যামা সঙ্গীত, দেখতাম নজরুল ইসলাম হলে, মানে আমরা তো কোনোদিন বুঝিনি সেইভাবে, হ্যাঁ ধর্ম জিনিসটা কি। হ্যাঁ ঠিক আছে তুমি নামাজ পড়বে নিশ্চয়ই, মানে আমজাদ কাকু বাড়িতেই এক কোণে কাজ ফাজ ফেলে ও দুপুরবেলা যে নামাজ পড়তেন, 3বার করে দিনে নামাজ পড়তেন, কাঠের কাজ করছেন আবার এই, হ্যাঁ বা জাহিদুল দা বা জুলফিকার দা, তো মানে কী বলবো কলেজ সিনিয়র যারা, তো আমার ওইটা নেই, ওইটা যেন কেউ ভেবে না বসেন, মানে মানে জাস্ট এখন যে অ্যাক্টিং ডিন, মানে মরক্কোর মুসলমান, আর তাকে ডিন বানালো হচ্ছে বাংলাদেশের মুসলমান, নিজেদের মধ্যে একসঙ্গে করে, এটা সম্পর্ক মানে ধর্ম ঠিক নয়, এটা হিন্দুও হতে পারতো, এটা খ্রিস্টানও হতে পারতো, তাতেও আমার ওই একই গল্প হতো, হ্যাঁ। যে 2 নম্বরিটা করা উচিত নয়। আপনি 5টা হায়ার করছেন, 5টা হায়ারে 5জনই যদি মুসলমান হয় তাহলে তো লোকের চোখে লাগবেই, আর সেটা যদি 4 বছর 5 বছর 6 বছর 7 বছর ধরে করেন সেটা তো গায়ে লাগবেই। তা আমি নিয়ে সেটা প্রতিবাদ করেছিলাম, করবো, বেশ করেছি, আবার করব দরকার হলে। হ্যাঁ আপনি 5টা নিচ্ছেন ফ্যাকাল্টি, আপনার ক্ষমতায় আছে, তার মধ্যে অ্যাটলিস্ট 3টে নিন, 2টো বাকিদের ছাড়ুন। তো আমার আবার মুখ বন্ধ করার জন্য শুনলাম তো একটা হিন্দু ছেলেকেও নিয়েছেন পরে, হ্যাঁ আমি আমার ছাড়ার পরে, যাতে পরে ওনাকে গালাগালি কেউ দিতে না পারে। আবার শুনেছি একটা আইআইটিয়ান, মানে হিন্দু ছেলে প্লাস আইআইটিয়ান, ওই কম্বিনেশনও নিয়েছেন যাতে ওরা ভাঙার জন্য, যে আমাকে তাড়িয়ে। বাট ওইটা মানে ওই মেসেজটা যদি দিয়ে থাকি আর কি, ধর্ম নিয়ে আমাকে ক্ষমা করে দেবেন, মানে আমার বসই তো বলেন যত মত তত পথ, রাইট? বাড়িতে ঢোকার অনেকগুলো পথ আছে, সামনে দরজা দিয়ে ঢুকতে পারো, পেছনের দরজা দিয়ে ঢুকতে পারো, সবগুলোই তো অপশন। ইটস নট এক্স্যাক্টলি সেম। ইস আর বেটার কি বেটার নয় সেটা জাজ করবো কি করে? কারণ আমি আমার ছেলে আমার থেকে লম্বা কিনা সেটা জানার জন্য আমি আমার ছেলেকে পাশাপাশি দাঁড়াতে হবে, রাইট? তো কোন ধর্ম বেটার সেটা জানার জন্য, যেটা রামকৃষ্ণ বলার চেষ্টা করেছিলেন, যত মত তত পথ, যে তোমাকে আগে ধর্মগুলোকে তো অনুসরণ করতে হবে, দিয়ে দেখতে হবে, অনুভব করতে হবে। রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, হ্যাঁ যেটা বিবেকানন্দ বলে আর কি ট্রান্সলেট করে, যে ধর্ম তো একটা অনুভব, রাইট? আমি ধার্মিক আমার মতো করে, হ্যাঁ, যে রিলিজিয়াস জেস্টারটা অতটা মানি না আর কি, মানে
তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। মানে আমি এটা ভাবতে পারছি না, বিশেষ করে মিন্ময়কে। মিন্ময়, তুই ভাই সেরে ওঠ। ইজিপ্ট থেকে এসে আজকেই সকালবেলা ওই আমাকে সার্কেল করে পাঠিয়েছে 197, 3 more টু ডাবল সেঞ্চুরি। আমি ওই 197 রান নিয়ে ঘুমাতে যাওয়ার আশ্বস্তিটা না থাকার জন্য আর মনে হলো সবাইকে আর ধন্যবাদ দেওয়াটা উচিত। মানে সবাইকে মানে মন প্রাণ থেকে আর কি নমস্কার আর প্রণাম। মানে আমি একটা ছোট্টখাট্টো জায়গা থেকে উঠে আসা, দেশের মানে হাওড়া জেলা ছোট্ট বাগনান জায়গা থেকে উঠে আসা, 25 বছর বয়সে এই দেশে এসে গেছি কপাল ফেড়ে। হ্যাঁ, 6 জনের মধ্যে 6 নম্বর। মোটামুটি পড়াশোনা করি আর ভগবান ভদ্রলোক বেটার টেস্ট টেকার। হ্যাঁ, মাজিদ ইনফ্যাক্ট আমার বাগনান কলেজের বন্ধু মাজিদ, হ্যাঁ, ওর মতো মানে সৎ ছেলে আমি খুব কম দেখেছি। সৎ যাকে বলে, একটু রেগে যায়, দুম করে রেগে যায় ভীষণ। মানে মাঝে যদি আমার মতো আসতো আমার মতো প্রবলেমে পড়তো, কারণ আমাদের একটা অভ্যেস আছে, এটা ঠিক, এটা করতেই হবে আর কি। মানে আমি বলি, আমার দাদু তো ছিলেন, মামার বাড়ির দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামী, ঈশ্বর বলাইচন্দ্র ঘোষ, মানে মায়ের বাবা। তো ওই সময় যারা জন্মেছেন তারা অনেকেই স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছেন, তাদের বড় কিছু নেই। কিন্তু দাদুর যে গল্পটা ছিল আর কি, ভীষণ গরিব, আমি ভীষণ ভীষণ গরিব, মানে ভীষণ গরিব রিয়েলি। হ্যাঁ, কিন্তু তার সত্ত্বেও দাদু কিন্তু কোনোদিন স্বাধীনতা সংগ্রামীর পেনশনটা নেননি। ইনফ্যাক্ট দিদা একবার ফর্ম ফিল আপ করে নেওয়ার চেষ্টা করেছিলেন বলে দিদাকে মানে বাঠাম নিয়ে তাড়া করেছিলেন পুরো পাড়া, সে কি অসম্মানের ব্যাপার। কিন্তু ওই দাদু ওই টর্চ জ্বেলে জ্বলে সিনেমা হলে দেখাতেন, সিট দেখাতেন, পয়সা আর হয়, বিড়ি বাঁধতেন, কিন্তু তবুও বলতেন দেশের স্বাধীনতা সংগ্রামে কাজ করার জন্য সরকারের থেকে পয়সা নেবো ধর। তো আমার ওই একটা হয়তো আছে আর কি, আমি বলি আর কি, ফ্রিডম ফাইটার জিন, হ্যাঁ, ওটা রয়ে যায়। যে জানি এটা প্রতিবাদ করা উচিত নয়, হয়তো প্রতিবাদ না করলে আমি একটা ভালো জীবন পেয়ে যেতাম হয়তো, কিন্তু না, যেটা করার দরকার সেটা করব। মানে আমি ওই বাংলাদেশের ম্যাথমেটিক্স প্রফেসর হতে পারবো না। যারা পারে তারা পারে, আমি অস্বীকার করছি না। কিন্তু আমি যদি বেশি দিন বেঁচে থাকি আর আমি যদি বাই চান্স যদি আমি আমার মতন বাচ্চা কাচ্চাদের দায়িত্বগুলো মিটিয়ে দিতে পারি, তখন কিন্তু আমি আমার মতো করে একটা বই লিখবো, লাইক দ্য ব্রোকেন লাইট অ্যাট দ্য এন্ড অফ টানেল বলে, মানে আমার আত্মজীবনী। কারণ নীরজ সি চৌধুরী যদি লিখতে পারে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এটা তো অনেক বড় ব্যাপার। মানে আতেল লোক, যেটা আতেল মানে খারাপ সেন্সের নয়, মানে ক্রিয়েটিভ, ইন্টেলেকচুয়ালে বাংলা হয়তো খানিকটা আতেলের কাছাকাছি, ইন্টেলেকচুয়াল পার্সন, আত্মঘাতী বাঙালি লিখেছিলেন। তো আমিও সেরকম লিখবো আর কি, যে ব্রোকেন লাইট অ্যাট দ্য এন্ড অফ টানেল। সবাই বলে পড়াশোনা করলে তোমার একটা কেরিয়ার হবে, পড়াশোনা করলে এই হবে। আমি তো পড়াশোনা করে শুট করতে করতে আমেরিকা পর্যন্ত চলে এলাম, কিন্তু আলটিমেট ওই আর কি ফিয়ার আর ফিল্টার দুটোই কম, ফলে সেই জন্য তার সমস্যাটা দিই। কিন্তু এই যে আপনাদের ভালোবাসা, সবারই যে ভালোবাসা, শুভেচ্ছা, আমি বক বক করে যাচ্ছি, আমি বেসুরো গলায় গান করছি, আমার অর্ধেক কথা লোকে বুঝতে পারছে না, ভুলভাল উচ্চারণ করছি, তাও যে এই একটা কানেকশান তৈরি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। আমি বসে আছি একটা আরকানসাস ছোট্ট জায়গায়, সেখান থেকে আমি বক বক করে যাচ্ছি, আর সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা 25 কোটি বাঙালির মধ্যে কিছু মানুষ আমার বক বক শুনছে। মানে এটা তো একটা টেকনোলজির খুব বড় দান। মানে আমি তো, আমার সব থেকে বড় রোগ হয়তো বেশি চিন্তা করা। আই ক্যানট স্টপ থিঙ্কিং। মানে ছোটো জিনিস নিয়ে আমি খুব অবাক হয়ে যাই, মানে ছোট্টখাট্টো ব্যাপার নিয়ে আমি তো খুব ঘেঁটে যাই, অবাক হয়ে যাই, বেশ মজা লাগে। হ্যাঁ, তো পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, চালিয়ে যাব। মানে এই আজকে হয়তো $13.25 হয়েছে, গত 28 দিনের রোজগার। তো আমি হয়তো এটা কপালে থাকলে হয়তো অনেক বড় হবে, কপালে থাকলে এইটা হয়তো আমার চ্যানেলের জন্য যে সফটওয়্যার হার্ডওয়্যারের যে খরচ সেগুলো হয়তো মিটে দেবে। কিন্তু যদি নাও দেয়, এই যে কানেকশানটা, এটা তো প্রাইসলেস। ওই আমার ইউক্রেনিয়ান শাশুড়ি যেমন বলেন, যেটা যে এডুকেশান তুমি যাই করো, মানে এডুকেশান আর হেলথ, এই দুটো তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তো আমারও সেটা মনে হয়েছে, এই $13.25 28 দিনের রোজগার তো কী হয়েছে। কিন্তু আমি যে বক বক করছি আর সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা, হ্যাঁ, প্যারেটো প্রিন্সিপাল ধরলে আমার 10টা ভিডিওর যদি আমি বানাই, আর দুটো ভিডিও যদি তাদের একটু 2 মিনিটের জন্যও যদি একটু ডিস্ট্র্যাক্ট করে দেয়, হ্যাঁ, যে সমস্যা তো ছিল, আছে, থাকবে, আমি সবসময় বলি, সমস্যা ছাড়া কি মানুষ হয়। হ্যাঁ, তো ওটাই আমার পারিশ্রমিক, একটু ভালো সময় দেওয়া। ছোটোবেলায় যেটা ভাবতাম, হ্যাঁ,
স্বপ্ন ছিল যে বাংলা ঘুরে ঘুরে স্টেজ শো করবো, উত্তম দাসের মতো লোককে হাসাবো। হ্যাঁ, সেটা তো হয়ে ওঠেনি, কিন্তু এটা তো তার কাছাকাছি। গল্প বলছি, হ্যাঁ, কখনো কাজের বেশিরভাগ সময় অকাজে যা মনে আসে বলে যাই। বা এটা মিন্ময়, তুই না থাকলে সত্যি মানে এই জার্নিটা যা সম্ভব হতো না। মিনিমাম আমাকে বলতো চাইনিজ মাসের গল্প, মানে যখন প্রথম দিকে কেউ শুনতো না, জানতো না, আমি বকে যাচ্ছি 0.5 ঘন্টা 40 মিনিট, এখনও তাই করি, খেয়াল থাকে না হতো কথা বলতে শুরু করলে, ADHD ব্রেন এই দেশের লোক বলে। তো মিনিমাম বলতো, ওরে চাইনিজ মাসের গল্প জানিস, মানে বছরের পর বছর, বছরের পর বছর, ডিকেডের পর ডিকেড হচ্ছে, বাড়ছে না, তারপরে দুম করে 6 মাসে অনেক বেড়ে গেল। তোরও দেখবি হঠাৎ করে কারো ছড়িয়ে ছিটিয়ে থাকা। আমি তো পছন্দ করি, তো আমি বেশিরভাগ বলতাম মানে তুই আমার অডিয়েন্স আর কি, সামনে বসিয়ে গল্প। ওরা তো কাজকর্ম করে, আমি কাজকর্ম করি না। এই বয়সে এসে এখন তো আর লোককে বলতে পারি না আমার ফাঁকা আছে বলেই। প্লাস দেশের যখন রাত্রি আমাদের তখন দিন, আমাদের যখন দিন ওদের তখন রাত্রি, দেশের সময়টা এগিয়ে। হ্যাঁ, আমি সবসময় মজা করি ভারতবর্ষের সময় এগিয়ে, মানে আমাদের রবিবার সকাল হলো তখন রবিবার শুতে যাচ্ছে, আমার মা তখন শুতে যাচ্ছে। আবার আমার মায়ের যখন রবিবার সকাল হলো তখন, হ্যাঁ, আমাদের তখন শুতে যাওয়ার পালা, এরকম একটা সবসময় চলে। তো সেই হিসাবে দেখলে পুরানো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারি না এত বছর পরে, এমনিতেও কেউ খোঁজ খবর খুব আর, আমি তো চুপচাপ থাকি আর কি, মানে ব্যর্থ মানুষ সেই হিসাবে আর কি, ফাইন্যান্সিয়ালি ব্যর্থ, কাজকর্ম করি না, লোকে বুঝে পায় না আমি কী করছি, কোথায় আছি, কেউ জানতোই না। তো সেইখানে জায়গা থেকে আজকে 200তম ভিডিও আপলোড করতে চলেছি, মানে এটা জাস্ট নিজেরই বিশ্বাস হচ্ছে না। ওই মানে বাংলা মিডিয়াম প্রাইমারি স্কুলে পড়ে 25 বছরে আসবো, আমেরিকা আসা যেমনটা অবিশ্বাস্য ব্যাপার ছিল, হ্যাঁ, বা পিএইচডি করবো, মানে যেটা সাবজেক্টে শেষ সব থেকে লাস্ট এডুকেশন ডিগ্রি তো পিএইচডি, যে আমি কোনোদিন কেমিস্ট্রিতে পিএইচডি করবো, সেটা মানে কেউ আমাকে কোনো ছোটোবেলা বলে আমি বিশ্বাসও করতাম না। হ্যাঁ, সেই রকম আজকে বিশ্বাস করতেও হচ্ছে যে আমার মতো, যে মানে ক্যামেরা দেখলেই দৌড়ে পালায় আর কি, মানে লোকে ছবি তোলে কিন্তু নিজের ছবি তোলে না, আমার বন্ধু বান্ধবের সঙ্গে কোনো ছবি নেই, ওরা তো খুব অবাক হয়ে যায়। সেই জায়গা থেকে আজকে 200তম ভিডিও আপলোড করছি, কারণ মিনময় ওই সকালবেলা আমাকে সার্কেল করে পাঠিয়েছি 197 দিয়েছে আজকে ওয়ে টু ডাবল সেঞ্চুরি। তো মিনময় ডাবল সেঞ্চুরিটা যারা আমাকে সাপোর্ট করছেন তাদের জন্য, বিশেষ করে মিনময়ের জন্য। সবাই ভালো থাকবেন, চালিয়ে যাবেন। কপালে থাকলে $13.25 হয়তো বাড়বে এক মাসে, $13.25। যদি নাও বাড়ে আমি চেষ্টা করব যতদিন উৎসাহ থাকবে 10টা করে ভিডিও, আমার একটা ইউনিট 10টা করে ভিডিও করলে, আমি বিশ্বাস করি 10টা করে ভিডিও করলে 2টো ভিডিও হয়তো পাতে দেওয়ার মতো হলেও হতে পারে। হ্যাঁ, কারো ভালো লাগবে হয়তো, তো চালিয়ে যাবো। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করুন, আবার আসবো পরে। অনেক সময় নষ্ট নিলাম আজকে।